ফজরের আজান দিতেই মল্লিকার ঘুম ভেঙে যায়। এটা তার বহুদিনের অভ্যাস, ঘড়ির কাঁটার প্রয়োজন হয় না। বাইরের ঝিরিঝিরি বাতাস টিনের চালের ঘরে ঢোকার আগেই সে তার ছোট কুঠুরি থেকে বেরিয়ে আসে। ঢাকা শহরের উপকণ্ঠে শত শত গার্মেন্টসের পাশে গড়ে ওঠা বস্তির স্যাঁতস্যাঁতে একটি ঘর। মল্লিকা এই ঘরের চার দেয়ালের মাঝেই খুঁজে নিয়েছে তার এক টুকরো আশ্রয়। মল্লিকা একটি পোশাক কারখানার সুইং অপারেটর। বয়স তার ৩০ ছুঁই ছুঁই, কিন্তু কঠিন পরিশ্রমে তার মুখাবয়বে বয়সের ছাপ যেন আরও গভীরে এঁকে দিয়েছে। তার কাঁধে শুধু নিজের জীবনের ভার নয়, গ্রামের বাড়িতে থাকা ছোট দুই ভাই বোনের পড়াশোনার খরচ আর অসুস্থ মায়ের ওষুধের দায়িত্ব। দ্রুত প্রাতরাশ সেরে মল্লিকা কারখানার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। পথে তার সঙ্গী হয় আরও হাজার হাজার শ্রমিক, তাদের চোখে ক্লান্তি, আবার এক নতুন দিনের জন্য অদম্য জীবনী শক্তি। কারখানার বিরাট গেট দিয়ে যখন সে ভেতরে প্রবেশ করে, তখন তার কানে আসে শত শত সেলাই মেশিনের একটানা যান্ত্রিক শব্দ, যা এই শহরের অর্থনীতির প্রধান সুর। মল্লিকার কাজ শুরু হয় ঠিক সকাল ৮টায়। একটি নির্দিষ্ট লাইন তার আসন, যেখানে সে তার মেশিনের সামনে বসে পড়ে। আজ তাদের লক্ষ্য হল ৩০০০ পিসটি শার্ট তৈরি করা। ওভারটাইম ছাড়া এই লক্ষ্য অর্জন অসম্ভব। মল্লিকার আঙুলগুলো মেশিনের ওপর চলে যেন এক দক্ষ নর্তকীর মতো। গতি তার জীবনের মন্ত্র। সেলাই চলছে, সুতা কাটছে, কাপড়ের স্তূপ জমা হচ্ছে। প্রতিটা সেলাই মানে তার পরিবারের জন্য এক মুঠো ভাত, এক টুকরো স্বপ্ন। কিন্তু দ্রুততার সঙ্গে চলে আসে কাজের চাপ। সুপারভাইজারের কড়া নজর, একটানা বসে থাকার যন্ত্রণা আর মেশিনের গরম। একটু ভুল হলেই সুপারভাইজার তেড়ে আসে। কি হচ্ছে মল্লিকা? হাত চলছে না কেন? আজকে লাইন টার্গেট মিস করলে সবার বোনাস কাটা যাবে, মনে আছে তো? মল্লিকা মাথা নিচু করে, ঘাড়ের ব্যথা উপেক্ষা করে, আবার গতি বাড়ায়। মাঝে মাঝে মনে হয় তার পিঠের শিরদাঁড়া যেন বিদ্রোহ করছে, কিন্তু চোখে ভাসে মায়ের মলিন মুখ। এই কষ্টগুলো তার সয়ে গেছে। দিনের পর দিন একই কাজ, একই চাপ। দুপুরে খাবারের জন্য মাত্র আধ ঘন্টার বিরতি, দৌড়ে গিয়ে খাবার খাওয়া, একটু জিরিয়ে নেওয়া। এইটুকুই বিলাসিতা। সন্ধ্যা পেরিয়ে রাত নামে, ওভারটাইম শুরু হয়। ক্লান্তি তখন শরীরের প্রতিটি কোষে জেঁকে বসে। চোখ জ্বালা করে, হাতের আঙুলগুলো অসাড় হতে থাকে। কিন্তু মল্লিকা জানে, প্রতিটি ওভারটাইমের ঘন্টা মানে তার বেতনের খাতায় অতিরিক্ত কিছু টাকা, যা তার গ্রামের বাড়িতে সামান্য হলেও স্বস্তি এনে দেবে। একটুখানি হাসি। রাত 10টায় যখন কাজ শেষ হয়, মল্লিকা অবসন্ন দেহে বেরিয়ে আসে। বাইরে তখন নীরবতা। বস্তিতে ফিরে আসার পথে তার দেখা হয় তার বান্ধবী, পাশের লাইনের অপারেটর রিনার সাথে। আজও খুব কষ্ট হয়েছে, তাই না রে? রিনা জিজ্ঞেস করে। মল্লিকা শুকনো হাসি দিয়ে বলে, আর বলিস না, কোমরের ব্যথায় আর হাঁটতে পারছি না। কিন্তু এই তো জীবন। আগামী মাসের শুরুতে বেতনটা পেলে ভাইকে ফোন করব, বলবো যেন বইগুলো কিনে নেয়। রিনা বলে, তাতে আর দিন চলে বল? ঘর ভাড়া, খাওয়া, ওষুধ, সব মিলিয়ে মাস শেষে হাতে আর কি বা থাকে? আমরা তো আসলে সুতার পুতুল রে, শুধু অন্যদের পোশাক তৈরি করি, আর নিজেদের জীবনের সুতাটা শুধু ছিঁড়তেই দেখি। মল্লিকার চোখে সামান্য জল জমে। কথাগুলো সত্যি। এত পরিশ্রমের পরেও তাদের জীবনযাত্রার মান খুব একটা বদলায় না। তবুও এই কষ্টের মাঝেই তারা একে অপরের ভরসা। রিনার হাত ধরে সে বস্তির পথে হাঁটতে থাকে। ঘরের ভেতরে ঢুকে মল্লিকা দেখে তার পুরনো ট্রাঙ্কটা খোলা। ট্রাঙ্কের এক কোণে ভাঁজ করা আছে তার নতুন সেলাই করা একটি সালোয়ার কামিজ, যা সে রাতের আধারে নিজের জন্য একটু একটু করে তৈরি করেছে। এটি তার নিজের হাতে তৈরি, তার পরিশ্রমের ফসল। এটিকে দেখলেই তার মুখে সামান্য হলেও হাসি ফুটে ওঠে। এই পোশাকটি তার কাছে স্বাধীনতার প্রতীক, কারণ এটি কোনো বিদেশি ক্রেতার জন্য নয়, এটি তার নিজের জন্য। বিছানায় শুয়ে মল্লিকা আকাশের দিকে তাকায়। টিনের চালে চাঁদের হালকা আলো এসে পড়েছে। কাল আবার একই শব্দ, একই কাজ, একই যুদ্ধ। কিন্তু মল্লিকা ভয় পায় না, কারণ এই সেলাই করা কাপড়গুলো শুধু পণ্য নয়,
এগুলি তার স্বপ্ন বোনার ক্যানভাস। এই ঘামের গন্ধ, এই কষ্টের ফসলই বাংলাদেশকে বিশ্বে পরিচিত করেছে। আর মল্লিকা, সে এই বিশাল অর্থনীতির মেরুদণ্ড। মল্লিকা চোখ বন্ধ করে। আগামীকাল সকালে সে আবার মেশিনের সামনে বসবে, আর তার আঙুলের জাদুতে লক্ষ লক্ষ মানুষের পোশাক তৈরি হবে, আর সেই সাথে বোনা হবে তার নিজের ও তার পরিবারের জন্য আরও একটু ভালো জীবনের আশা। কারণ এই সুতার বাঁধনই তার জীবনের ভিত্তি, আর এই বাঁধন সে কখনো আলগা হতে দেবে না। গল্পটি কেমন লাগলো?